ডক্টর ইউনূসকে ঈর্ষার কিছু নেই, চাইলে উন্মুক্ত বিতর্কে বসতে পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তিস্তার পানি সমাধান হবে শিগগিরই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে দাবি ফখরুলের। অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ কাদেরের। এবং বিপদসীমার উপরে সুরমা কুশিয়ারা সহ 3 নদীর পানি, স্বল্প মেয়াদে বন্যার কবলে মৌলভীবাজার। পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। স্বাগত এসেন সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। তিস্তা প্রকল্পে চীন ও ভারতের প্রস্তাব রয়েছে। দুটি প্রস্তাবই বিবেচনা করে দেশের কল্যাণে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। ভারত তিস্তা প্রকল্প বাস্তবায়ন করলে বাংলাদেশের পানির সমস্যার অনেক অংশেই সমাধান হবে বলে মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্সে তিনি একথা বলেন। এ সময় ডক্টর ইউনূসকে উন্মুক্ত বিতর্কে আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফর নিয়ে প্রেস কনফারেন্স গণভবনে লিখিত বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দফা সফরের বিস্তারিত তুলে ধরেন। রেল যোগাযোগ, সামুদ্রিক সহযোগিতা, সুনীল অর্থনীতি, তথ্য প্রযুক্তি খাতে সহযোগিতা, স্যাটেলাইট ও সামরিক শিক্ষা সহযোগিতা বিষয়ে 5টি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। পরে প্রশ্নোত্তর পর্বে ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন নদীগুলোর পানি বন্টন এবং তিস্তা প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, চীন ও ভারতের পক্ষ থেকে তিস্তা প্রকল্প বিনিয়োগের প্রস্তাব পেয়েছে বাংলাদেশ। আমার সাথে সকলের সম্পর্ক ভালো, মমতা ব্যানার্জির সম্পর্কও খুব ভালো, আবার মিস্টার নরেন্দ্র মোদী তাদের সঙ্গে সম্পর্ক ভালো, অন্যান্য সব দলের সঙ্গে আমার সম্পর্ক ভালো। আমি এটুকু বলতে পারি যে ভারতের প্রত্যেকটা দল মত নির্বিশেষে সকলের সঙ্গে আমার একটা সুসম্পর্ক আছে। তিস্তা প্রজেক্টটা এবার করার জন্য ভারত সহযোগিতা করবে এবং আমাদের যৌথ কমিটি হবে এবং সেটাকে কিভাবে তিস্তা, এটা খালি পানির ভাগাভাগি বিষয়টা না, শুধু গোটা তিস্তা নদীটাকেই পুনরুজ্জীবিত করে আমরা ওই উত্তরাঞ্চলে সেচের ব্যবস্থা করা, অধিক ফসল যাতে হয়, নেভিগেশনের ব্যবস্থা করা, সেটাই আমরা করব। ডক্টর ইউনূস প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, দেশের অর্থ তিনি কিভাবে বিদেশে নিয়ে যাচ্ছেন। তাছাড়া যারা মানবাধিকার এবং শ্রমিক অধিকার নিয়ে কথা বলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে শেখ হাসিনা বলেন, বিদেশে কর ফাঁকি দিলে সম্প্রতি বিক্রি করে দেওয়া হয়। আমার সাথে কারো দ্বন্দ্ব নেই, আর আমি জীবনেও নোবেল প্রাইজের জন্য আমার কোনো আকাঙ্ক্ষাও নেই, কারণ আমার লবিস্ট রাখার মতো টাকাও নেই, পয়সাও নেই, আর আমি কখনো এটা চাইনি। আর আমেরিকা থেকে শুরু করে ইউরোপ, ইংল্যান্ড, কেউ যদি ট্যাক্স ফাঁকি দেয় সাথে সাথে তাকে অ্যারেস্ট করবে, তার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে বিক্রি করে দেবে। শেখ হাসিনা কারোর সাথে জেলাসি করে না। শেখ হাসিনা ফাদার অফ দ্য নেশনের মেয়ে, বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে, অন্তত এই জায়গাটায় কেউ আসতে পারবে না, আর সেটাই আমার গর্ব। ব্যাংকিং সেক্টরের অস্থিরতার প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, যারা টাকার নেশায় পড়ে অবশেষে তাদেরকে দেশ ছেড়ে পালাতে হয়। কিছু মানুষ তো লোভী হয়ে যায়, টাকা পয়সার লোভ এত বেড়ে যায় যে দেশ থেকে বিদেশে রাখতে যে তারপরে শেষে দেশ ছেড়েই ভাগতে হয়। সেই অর্থ বানিয়ে লাভটা কি হলো? লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ব্রিক্সের সদস্য হওয়ার জন্য বাংলাদেশের প্রতি চীনের সমর্থন চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মঙ্গলবার সকালে বঙ্গভবনে সাক্ষাৎকালে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাওয়ের কাছে তিনি এই সমর্থন চান। আগামী মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্ভাব্য চীন সফরের কথা উল্লেখ করে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন তার সফরের মাধ্যমে 2 দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে। তিনি বলেন, বাংলাদেশের উন্নয়নের সম্ভাব্য সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখতে চীনের আগ্রহের কথা জানিয়েছেন। সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লি জিয়াংচাও। ভারতের সঙ্গে করা চুক্তি এবং সমঝোতার ফলে দেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার গুলশানে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। জানান, বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে। এ সময় খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতির কথা জানিয়ে শিগগিরই কর্মসূচি দেওয়া হবে বলে জানান মির্জা ফখরুল। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির ভার্চুয়াল সভার বিষয়ে সাংবাদিকদের অবহিত করতে সংবাদ সম্মেলন করেন দলটির মহাসচিব
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই পানির হিসাব কোনো কথাই নাই পানির হিসাব। শুরুতেই বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেন মির্জা ফখরুল। অভিযোগ করেন সরকার খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে বন্দী করে রেখেছে। তার মুক্তির দাবিতে শিগগিরই কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটাকে পলিটিক্স থেকে দূরে সরিয়ে দেয় এবং টাইমিংটা দেখেন 18 নির্বাচনের ঠিক আগে কিছুদিন আগেই তাকে মামলা দেওয়া হলো, মামলার সাজা দেওয়া হলো, তাকে ভেতরে নিয়ে যাওয়া হলো। এই যে বিষয়টা, তারপর থেকে তাকে সে যেন কোনো মুক্তি কোনো মতেই না পায়, তার ব্যবস্থাটাই চলছে এখন পর্যন্ত। এ সময় প্রধানমন্ত্রীর ভারত সফরের চুক্তি ও সমঝোতায় বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, সবকিছু উজাড় করে দিয়েও ন্যায্য অধিকার আদায়ে ব্যর্থ হয়েছেন প্রধানমন্ত্রী। কোটি কোটি মানুষ এই পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা এইসব নদীর অববাহিকায় বাস করে। তাদের মাছ ধরা, পানি আনা সব কিছু নির্ভর করে এই নদীগুলোর উপরে। সেখানে আপনার আজকে এই পানির হিসাব কোনো কথাই নাই। পানির হিসাব দেখবেন যে এন্টায়ার আলোচনায়, চুক্তিতে কোথাও একটা কথা পর্যন্ত নেই। এটা একটা বোঝাই যায় যে সরকার আসলে কোনো দেশপ্রেমিক সরকার নয়, বাংলাদেশ বিরোধী একটা সরকার। সরকার পরিকল্পিতভাবে বাংলাদেশকে ভারতের উপর নির্ভরশীল করে ফেলছে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আমাদের এই আন্দোলন বা এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয়, এটা এই সরকারের বিরুদ্ধে। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে বিএনপি রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সেতু ভবনে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। ওবায়দুল কাদের বলেন, হত্যার রাজনীতি শুরু করেছে বিএনপি। আওয়ামী লীগ হত্যা ষড়যন্ত্রের শিকার হয়েছে, কখনো ষড়যন্ত্র করেনি। এ সময় পদ্মা সেতু 2 বছর পূর্ণ নিয়ে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর এই পর্যন্ত 1,27,00,000 যানবাহন পারাপার হয়েছে। এতে মোট টোল আদায় হয়েছে 1,648 কোটি টাকার কিছু বেশি। 6 কিস্তিতে অর্থ বিভাগের 948 কোটি টাকা পরিশোধ করা হয়েছে। আগামী 27শে জুন সপ্তম ও অষ্টম কিস্তি বাবদ 314 কোটি টাকার চেক গণভবনে প্রধানমন্ত্রীর মাধ্যমে অর্থ বিভাগকে হস্তান্তর করা হবে বলেও জানান ওবায়দুল কাদের। রাজনীতি, ষড়যন্ত্রের রাজনীতি এদেশে বিএনপি করেছে। আমরা ষড়যন্ত্র আর হত্যার শিকার হয়েছি। আমরা কাউকে হত্যাও করি, ষড়যন্ত্র করি। তারা বেগম জিয়ার জন্য তারা রাজপথে দৃশ্যমান একটা আন্দোলনও করেনি। সিলেটে সুরমা, কুশিয়ারা, সোমেশ্বরী নদীর 6 পয়েন্টে পানি এখনও বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। তবে ভারী বৃষ্টি কমে যাওয়ায় সিলেট সুনামগঞ্জের বন্যা পরিস্থিতির স্বাভাবিক হলেও মৌলভীবাজারে দেখা দিয়েছে স্বল্পমেয়াদে বন্যা। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানায়, 2 দফা বন্যার পানি সরে যাওয়ার আগেই জুলাইয়ের শুরুতে উজানের ঢলে আবারও হতে পারে বন্যা। চেরাপুঞ্জি ও আসামে ভারী বৃষ্টির সঙ্গে উজানের ঢল। তবে কয়েকদিনে পরিস্থিতি স্বাভাবিক হলেও মৌলভীবাজারে অবস্থা দিনকে দিন নাজুক হচ্ছে। বাংলাদেশের যত অর্জন সবই আওয়ামী লীগের হাত ধরে হয়েছে, এমনটাই বলেছেন বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানানোর পর এই কথা বলেন তিনি। এ সময় সংগঠনের নেতারা যে কোনো পরিস্থিতিতে আওয়ামী লীগের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আওয়ামী লীগের 75তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জাতির পিতার নামের সংগঠন বঙ্গবন্ধু সৈনিক লীগ। এরই ধারাবাহিকতায় সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপির নেতৃত্বে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সৈনিক লীগের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানানোর পর বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইপি বলেন, দেশ স্বাধীন হওয়া থেকে শুরু করে পুরো বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে একমাত্র আওয়ামী লীগের কারণেই। আমরা পেয়েছি সারা বিশ্বে লাল সবুজের পতাকা। আমরা আজকে সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সৈনিক লীগের এই দিবসটি পালন করতেছে। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশে আমরা বঙ্গবন্ধু সৈনিক লীগ আগে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত কাজ করতেছে, আল্লাহর রহমতে এই দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে সামনে আরও এগিয়ে যাবে। আপনারা বঙ্গবন্ধু সৈনিক লীগ যারা আছেন
তারা সহযোগিতা করিবেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় নেতারা বলেন, আওয়ামী লীগের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে যে কোনো দুর্যোগে পাশে থাকবেন তারা। এই ৭৫ বছর বয়সে বাংলাকে যে জায়গায় নিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে কোনো রাজনৈতিক দল সেই স্থানে পৌঁছতে পারে কিনা সন্দেহ আছে। বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হারুন রশিদ সিআইবির নেতৃত্বে আজকে আমরা ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবো। আওয়ামী লীগের পাশে থেকে অন্যান্য বাতৃপ্রতিম সংগঠনের মতো বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতাকর্মীদের পাশে থাকার আহ্বান জানান সৈনিক লীগের সভাপতি কাসরা আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নানা কর্মসূচির মধ্য দিয়ে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজার সামনে বর্ণাঢ্য প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের আয়োজন করে সংগঠনটি। শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। এরপর একটি র্যালি বের করে। এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি ডাক্তার মাসুদুর রহমান। এই অনুষ্ঠানে যোগ দিতে নিউ ইয়র্কে বসবাসরত আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে বিভিন্ন স্টেট থেকে আগত আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক পৌঁছেছেন। স্থানীয় সময় দুপুরে জেএফকে বিমানবন্দরে তিনি অবতরণ করেন। এই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামালকে স্বাগত জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, সহসভাপতি ডক্টর মাসুদুর রহমান, নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদ চৌধুরী, ব্রুকলেন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম সহ আরও অনেকেই। দর্শক, এই পর্যায়ে থাকছে সারা বাংলার খবর। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভোট গ্রহণ চলছে। এ বিষয়ে আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? কাউসার, আসলে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার যে কাঞ্চন পৌরসভার নির্বাচন জমে উঠেছে। সকাল থেকে আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছি। জনগণের মধ্যে একটা ভোট দেওয়ার যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমরা লক্ষ্য করেছি। যে বিগত যে মেয়র ছিল রফিকুল ইসলাম, ওনার আসলে সকালে আমরা কথা বলেছিলাম, তার সমর্থনে ব্যাপক জন অংশগ্রহণ এবং মানুষের ভোটাধিকার প্রয়োগে আমরা তাদেরকে লক্ষ্য করেছি। আমি একটু প্রার্থীর সাথে কথা বলবো। আপনি তো বিগত দিনে মেয়র ছিলেন এবং জনপ্রিয় মেয়র হিসেবে পরিচিত। আপনি জয়ের ব্যাপারে কতটুকু আশাবাদী এবং নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আমি প্রথমেই বলবো, নির্বাচন আপনারা দেখতে পাচ্ছেন সারা বাংলাদেশে এই রকম আপনার উৎসবমুখর পরিবেশ কোথাও মনে হয় নাই। আমাদের কাঞ্চন পৌরসভায় হয়েছে। তার জন্য আমি কাঞ্চন পৌরসভার পক্ষ থেকে কাঞ্চনবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। আমি দীর্ঘ 5 বছর কাঞ্চনের মানুষের জন্য কাজ করেছি। কাঞ্চনের মানুষ আমাকে অনেক আদর করে, ভালোবাসে, স্নেহ করে। তার জন্য আমি বলবো কাঞ্চনের মানুষ আমাকে জগ মার্কায় ভোট দিয়ে বিজয়ী করবে। পরিবেশ কেমন? কাঞ্চন পৌরসভার পরিবেশ, নির্বাচনী পরিবেশ অনেক সুন্দর। আইনশৃঙ্খলা বাহিনী একদম নিরপেক্ষ ভূমিকা পালন করতেছে এখনো পর্যন্ত। আমি বলবো সারাদিন যেন এইভাবেই নিরপেক্ষ ভূমিকা পালন করা হয়। ঠিক আছে কাউসার, আপনি জেনে থাকবেন প্রত্যেকটা কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেট এবং 20 জন করে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সামগ্রিক পরিবেশ নিরাপত্তা রাখার জন্য পুলিশ এবং আনসার যথেষ্টভাবে কাজ করে যাচ্ছে। আমরা দেখতে পেয়েছি প্রায় 41,000 ভোটার রয়েছে এই কাঞ্চন পৌরসভায়। কাউসার, নারায়ণগঞ্জের রূপগঞ্জ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব জানাচ্ছেন নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ভোট গ্রহণের সর্বশেষ খবর। সিলেটের জাফলংয়ে এক সন্তানের জননীকে দলবদ্ধ ধর্ষণ করার অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দাঘাট থানা পুলিশ। ভুক্তভোগী পরিবার জানায় 22 জুন রাতে ওই নারী কাজ শেষে বাড়ি ফেরার পথে শাহজাহান ও ফরিদ সহ আরও কয়েকজন
রসুলপুর গ্রাম থেকে তাকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণ করে, পরে গুরুতর আহত অবস্থায় ফেলে রেখে চলে যায়। এই ঘটনায় রাতে ওই নারী বাদী হয়ে 5 জনের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। গোয়াইনঘাট থানা ওসি মেহেদি হাসান বলেন, ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে, এজাহারভুক্ত 3 জনকে গ্রেফতারও করা হয়েছে। গাইবান্ধায় ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। জেলা ও শহরের গাইবান্ধা মা ও শিশু জেনারেল হাসপাতাল অ্যান্ড আমিনা ডায়াগনস্টিক সেন্টারে ঘটনা ঘটে। স্বজনরা জানায়, সিজারে জন্ম নেওয়ার 72 ঘন্টার মধ্যেই ভুল চিকিৎসা ও হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিতে ওই শিশুটির মৃত্যু হয়েছে। এ ব্যাপারে হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আফসারি খানম বলেন, ভুল চিকিৎসায় শিশুটি মারা যায়নি। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, স্বজনরা জাতীয় জরুরি সেবায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে যায়। নবজাতক মৃত্যুর ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমার 2 বার ডাকতে গেছে, নার্স আসেনি ভাই, ডাক্তার আসেনি ভাই, চিকিৎসার গাফিলতি দিতে মারে ফেলছিল, ইনজেকশন দিচ্ছে 3টা 4টা ইনজেকশন দিচ্ছে ভাই কালকে থেকে ভাই। নানিটাকে নিয়ে করে ঝুঁকাই ঝুঁকাই ঘুম পাড়াচ্ছে, হয়তো পেটে যেটা দেখলাম যে অ্যাবডোমেন ডিস্টেন্ডের, অবশ্যই তার হচ্ছে দুধটা ছিল, নাকে মুখে দুধ উঠে পাচ্ছে, আসলে নানির কোলেই মারা গেছে। আমাদের শিশু ডাক্তার পরামর্শ দেওয়া আছে, ভ্যাকসিনেশন 4টা বা 6টা পাওয়া শিশু ডাক্তার দেয়, খাওয়া করে প্রতিদিন 2 বেলা করে পাওয়া, সেই অনুযায়ী একটা টলারেট দিচ্ছে। নরসিংদীর রায়পুরায় আলগি বাজার খেয়াঘাট দখলমুক্ত করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শফিকুল ইসলাম বলেন, আলগিবাজার খেয়াঘাটটি বালু ফেলে দখলে নিয়ে যাচ্ছিল একটি মহল। এই সংবাদ পেয়ে ঘাটটি দখলমুক্ত করা হয়। এই সময় উপস্থিত ছিলেন রায়পুরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবু জাফর, মোহাম্মদ শরীফুদ্দিন, মহেশপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খান ও এসআই অজিত সহ অনেকেই। ঢাকার ধামরাই উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল লতিফ, ভাইস চেয়ারম্যান জুয়েল রানা ও মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তারের দায়িত্ব গ্রহণ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল হয়। উপজেলা নির্বাহী অফিসার খান মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজুর আহমেদ। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে উঠান বৈঠক ও পথসভা করেছেন চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মাইনুল ইসলাম শেখ। উন্নয়নে নানা কথা বলে ভোট চাইছেন এই প্রার্থী। চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ মাইনুল ইসলাম শেখ বলে, নির্বাচনে প্রার্থী হওয়ার আগে থেকেই এলাকার উন্নয়নে বিভিন্ন কাজ করে আসছেন তিনি। আগামী নির্বাচনে জয়ী হলেও সাধারণ মানুষকে সাথে নিয়ে মাদকমুক্ত একটি স্মার্ট ইউনিয়ন গড়ে তুলতে চান তিনি। দেখতেছি যে সর্বপুরের মধ্যে সে যেহেতু সারা শব্দ দিচ্ছে এবং গ্রামের এলাকার রাস্তাঘাটের মধ্যে যখন আমরা চলাফেরা তাদেরকে দেখি এবং তারা বলে যে না, মাইনুল ইয়ং ছেলে, সে সবসময় মানুষের পাশে থাকে, সে নির্বাচন যদি করে সে বিপুল ভোটে জয়লাভ করতে পারবে। তাই যেটা চায় তাকে সেটা দিয়ে দেয়, ছেলে খুব ভালো। এখন জনগণ সবাই চাইতেছে বলে মাইনুল। কুমিল্লার দাউদকান্দি আদর্শ পাইলট উচ্চ বিদ্যালয়ের 7ম শ্রেণীতে এক শিক্ষার্থী ভর্তি করাতে 10,000 টাকা ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত ট্রেড ইনস্ট্রাক্টর শাহাদাত হোসেন নামে অভিযোগ তোলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর মা। তিনি অভিযোগে বলেন, মেয়ের ভর্তির জন্য ট্রেড শিক্ষক শাহাদাত হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি 10,000 টাকা ঘুষ চান। এ বিষয়ে অভিযুক্ত ট্রেড ইনস্ট্রাক্টর শাহাদাত হোসেন বলেন, ঘুষ চাওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা মিথ্যা। এ বিষয়ে দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আরাফাতুল আলম বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। জয়পুরহাটের লতিরাজ কচু এখন দেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। তবে এখান থেকে সরকার রাজস্ব পেলেও বেচা কেনার জন্য নেই নির্দিষ্ট কোনো হাট, ফলে ন্যায্য দাম পাচ্ছে না কৃষকরা। জয়পুরহাট থেকে মোহাম্মদ রাব্বু হোসেনের তথ্য চিত্রে বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। প্রায়
প্রায় ৩০ বছর আগে জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় হাতে গোনা কয়েকজন কৃষক কচুরলতি চাষ শুরু করেন। বর্তমানে এটি বাণিজ্যিক রূপ নিয়ে সারা জেলায় চাষ হচ্ছে। কচুরলতিকে এখানকার মানুষ লতিরাজ নামে অভিহিত করেছেন। তবে এই কচুরলতি বেচা কেনার জন্য এখানে সরকারিভাবে নির্ধারিত কোনো হাট বাজার নেই। তাছাড়া রপ্তানির জন্য প্রসেসিং করতে লতি পাঠাতে হয় ঢাকা কিংবা চট্টগ্রামে। আমরা কৃষক, আমরা আবাদ করি, ন্যায্য মূল্য পাই না। সরকারভাবে যদি একটা হাট থাকতো তাহলে আমরা বেচা কিনা করার সুবিধা হতো। সরকার কাছে আবেদন। কৃষক ও ব্যবসায়ীদের স্বার্থে প্রসেসিং সেন্টারে দাবি জানিয়েছেন এই জনপ্রতিনিধি। পাঁচবিবির কচুরলতি ব্যবসায়ীদের জন্য নির্ধারিত স্থান যদি নির্বাচিত করে দিতে পারি তাহলে আমার মনে হয় এখানে ব্যবসায়ীরা এবং কৃষকরা অনেক লাভবান হবে। এদিকে লতি চাষে কৃষকদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বাংলাদেশের চাহিদা মিটিয়ে বহির্বিশ্বে যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, মধ্যপ্রাচ্য, দুবাই সহ বিভিন্ন দেশে এটি রপ্তানি হচ্ছে। এই রপ্তানি কার্যক্রম সম্প্রসারণের জন্য আমরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় লতি কচু প্রসেসিংয়ের জন্য একটি সেন্টার স্থাপনের জন্য একটি প্রস্তাবনা দিয়েছি। এই প্রস্তাবনা পাশ হলে এবং এই প্রসেসিং সেন্টারটি স্থাপন হলে কৃষক উপকৃত হবে এবং লতি কচুর বাজার আভ্যন্তরীণভাবে সম্প্রসারিত হবে এবং বহির্বিশ্বেও এটির সম্প্রসারণ আরও বৃদ্ধি পাবে। জয়পুরহাটের পাঁচবিবিতে সরকারিভাবে প্রসেসিং সেন্টার গড়ে তুলতে পারলে একদিকে যেমন সময় ও শ্রম বাঁচবে, অন্যদিকে কৃষকরা তাদের ন্যায্য দাম পাবে। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel B500 CWR। HM Steel। এবার HM Steel চট্টগ্রাম সংবাদ। চট্টগ্রামে 50 জন ব্যবহারিক রোগীর জন্য চিকিৎসা সরঞ্জাম, বস্ত্র ও খাবার বিতরণ করছে সংযুক্ত আরব আমিরাতের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু। চট্টগ্রাম জেলা সমন্বয় কমিটির নেতৃবৃন্দ এসব সরঞ্জাম ও সামগ্রী তুলে দেন ব্যবহারিক চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক মানবিক পুলিশ খ্যাত মোহাম্মদ শওকত হোসেনের হাতে। এসবে উপস্থিত ছিলেন টিঙ্কু বড়ুয়া, সমীরণ চৌধুরী, লোকমান হোসেন সহ অন্যান্যরা। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সংগঠন প্রজন্ম বঙ্গবন্ধু সংগঠনটি দীর্ঘদিন ধরে দেশ বিদেশে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এই ধারাবাহিকতায় হাটহাজারীর বেওয়ারিশ সেবা ফাউন্ডেশনের সঙ্গে উচ্চ চিকিৎসা সামগ্রী বিতরণ কার্যক্রমে অংশ নেয়। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। ইউনূসকে ঈর্ষার কিছু নেই, চাইলে উন্মুক্ত বিতর্কে বসতে পারি। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী তিস্তার পানি সমাধান হবে শিগগিরই। খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, দাবি ফখরুলের অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি, অভিযোগ কাদেরের। এবং বিপদসীমার উপরে সুরমা, কুশিয়ারা সহ 3 নদীর পানি, স্বল্প মেয়াদে বন্যার কবলে মৌলভীবাজার, পূর্বাঞ্চলে আবারও বন্যার শঙ্কা। সকালের সংবাদ এ পর্যন্তই। পর সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।